জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন, এদিকে যারা আছেন আপনারাও বসুন। বিবৃতিতে একটা বিষয়ে একটি বিবৃতি দেয়া যায়, যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, আমি আরেকটা বিষয়ে কি বলতে পারবো? এটাও একই 2 মিনিট সময় লাগে। যদি এইরকম গ্রেট নিউজ থেকে থাকে, যেমন ধরেন নর্মালি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন দাঁড়ান তখন একদিকে শুধু টেবিল চাপড়ানো আসে, কিন্তু আজকে দেখলাম অ্যাক্রস দ্য পার্টি লাইন সকলেই আপনাকে উৎসাহ দিচ্ছিলেন কথা বলার জন্য। সো উই আর রিয়েলি প্লিজড, ইটস এ গ্রেট নিউজ ফর দ্য বাংলাদেশ যে বিবৃতিটা দিলেন। এখন যদি আরেকটা এরকম গ্রেট নিউজ থাকে, অফ কোর্স ইউ আর অ্যালাউড টু, সাবজেক্ট টু ইউর কনসিডারেশন যে গ্রেট নিউজ কিনা। এই বিষয়টা বোধহয় এই দিকেই তালি হবে, ওই দিকে তালি হবে, এই নিশ্চয়তা দিতে পারতেছি না। না, এইদিকে যদি তালি না পড়ে তাহলে তালির মানে তালি দিলে ভালো হবে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি, আমি বলতে দিলে বলে কি আমরা একটু পরে শুনি, এই তালিটার ঐক্যটা থাকুক, আমরা একটু আলোচনা করি, পরে আবার শুনতে পারবো। সুবিধাতে আমরা এটা শোনার জন্য বোধহয় সবাই অপেক্ষা করছে। আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে, বলেন। মাননীয় স্পিকার, আমি দলের নাম নিতাম না, যেহেতু এটা বিষয়ে কিছু ক্লেম করা হয়েছে সেই জন্য দিচ্ছি। বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। মাননীয় স্পিকার, উল্লেখিত বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে গত 11 জুন 2026 তারিখ রাত 8:30 কুমিল্লা জেলার দাউদকান্দি বাজার হতে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান নিখোঁজ মর্মে 12/6/2026 খ্রিস্টাব্দে দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ, ঠিকানা স্থায়ী ও বর্তমান সাং বীরবাগ গোয়ালি ইউনিয়ন বটেশ্বর থানা দাউদকান্দি জেলা কুমিল্লা, মোবাইল নম্বর বললাম না, আছে, একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির প্রেক্ষিতে তাকে উদ্ধারের নিমিত্তে কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে উদ্ধার কাজে তৎপর হয়। অনুসন্ধানকালীন প্রথমত নিখোঁজ ব্যক্তির আপন চাচাতো ভাই সজীব হাসানের মাধ্যমে জানা যায় গত 5-6 মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে জনৈক একজন নারীর সাথে মোহাম্মদ জিসান মিয়া প্রধানের পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাননীয় স্পিকার, কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিসান মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে জিসান মিয়া প্রধান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং ভ্রূণ নষ্ট না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। তার এক পর্যায়ে ভিকটিম মেয়েটি জানের ভয়ে বাচ্চা নষ্ট করতে ভ্রূণ নষ্ট করতে রাজি হলে জিসান মিয়া প্রধান তার পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠ জনক সিকান্দর আলীর ওষুধের দোকান হতে ভ্রূণ নষ্ট করার ট্যাবলেট ক্রয় করে ভিকটিম মেয়েটিকে খাওয়ায়। 2-3 দিন পরে ভ্রূণ নষ্ট হওয়ায় ওষুধ সেবনের ফলে ভিকটিমের প্রচন্ড রক্তক্ষরণ শুরু হলে ভিকটিম নিজেই জিসানকে বিষয়টি জানায়। তখন জিসান তার আপন চাচাতো ভাই সজীবের মাধ্যমে পুনরায় একই ফার্মেসি হতে ওষুধ সংগ্রহ করে ভিকটিমের বাড়িতে পৌঁছে দেয়। ওষুধ সেবনের পর রক্তক্ষরণ বন্ধ হলে ভিকটিম জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে জিসান 12 জুন তারিখে রোজ শুক্রবার বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করে, কিন্তু গত 11 জুন তারিখ রাত 8:30 বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির অনুসন্ধানকালীন কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায় স্থানীয় লোকজন ও লাকসাম থানা পুলিশের মাধ্যমে আত্মগোপনে থাকা জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। ভিকটিম মেয়েটিকে থানায় হাজির হয়ে মোহাম্মদ জিসান মিয়াকে ভিকটিম মেয়েটি থানায় হাজির হয়ে
মোহাম্মদ জিসান মিয়া প্রধানকে 1 নম্বর আসামি করে ধর্ষণের সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে অপর 3 জন যথাক্রমে মোহাম্মদ সজীব হাসান, সেকান্দর আলী ও মোহাম্মদ গোলাম রব্বি সহ মোট 4 জনের নাম উল্লেখ করে এজাহার দায়েরের প্রেক্ষিতে দাউদকান্দি মডেল থানার মামলা নম্বর 13 তারিখ 13/6/2026 খ্রিস্টাব্দ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(খ)/30 তৎসহ 313, 506 এবং 34 পেনাল কোড রুজু করা হয়। গত 13/6/2026 তারিখে এই অভিযুক্ত সজীব হাসান ও সেকান্দর আলী তাদেরকে গ্রেফতার করা হয়। তারা বিজ্ঞ বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনায় নিজেদেরকে জড়িয়ে 164 দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বর্তমানে মামলাটি তদন্ত অব্যাহত আছে। যেহেতু মাননীয় স্পিকার এই বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। আমি এই মহান জাতীয় সংসদের মাধ্যমে এটা প্রকাশ করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় বিরোধী দলের উপনেতা, আমরা প্রসিডিংসে যেতে চাচ্ছিলাম। আচ্ছা, একটু মাইকটা দেন, উনি শুনি কি বলতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, বলা হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী 300 বিধিতে একটা বিবৃতি দেবেন এবং সেই হিসাবে আমরা ওনাকে অ্যালাউ করেছিলেন। আমরা এটাকে এগ্রি করেছি এবং উনি যে বিবৃতিটা দিয়েছেন এটা অত্যন্ত একটি উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় উদ্যোগ এবং বাংলাদেশ পুলিশের সফলতা। আমরা পুলিশকে এই জন্য ধন্যবাদ জানাই। এবং যে কাজটি করেছে সেখানে একজন আইজিপি দুর্নীতি দমনে বিদেশে ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং 1 মাসের ভিতরে তাকে আনবে বিবৃতি দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং এই দেশের জন্য অত্যন্ত একটি উল্লেখযোগ্য ঘটনা আমি মনে করি এবং সেই হিসেবে আমরাও তালে দিয়েছিলাম, কারণ আমরা এটার সাথে একমত। আমরা তার বিচার চাই এবং এই ধরনের উদাহরণ আরো সৃষ্টি হোক, এটা আমরা চাই। মাননীয় উপনেতা, এটা আমাদের চেয়ার থেকে আমরা বলেছি যে গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য নেশন। এক্স্যাক্টলি, সবাই এটাকে সমর্থন করেছেন। কিন্তু এই সুযোগ নিয়ে উনি একটি দলকে কেন্দ্র করে পরবর্তী পর্যায়ে যে স্টেটমেন্টটা দিয়েছেন, এটা মাননীয় উপনেতা, আমি একটু আপনাকে যদি বইটার সামনে থাকে আমি একটু পড়ে শোনাতে চাই, একটু দয়া করে যদি ধৈর্য ধরতেন। 300 বিধিতে বিবৃতি দেওয়ার পর এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না। এটা আমাদের ওই রিটেন একটা যে কনস্টিটিউশনের মতো এটা সংসদের। উনি কিন্তু পরবর্তী যে বক্তব্যটা, সবাই যদি কথা বলেন তাহলে ওনাকে উপনেতা কেন বানিয়েছেন? দয়া করে বসেন। যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতাকে ফ্লোর দেওয়া হয়েছে, তাহলে ওনাকে কেন বানালেন? আচ্ছা, ধন্যবাদ। না, আপনি জি জি প্লিজ, মাননীয় সদস্যবর্গ, অত্যন্ত নিন্দনীয়। জি মাননীয় উপনেতা, আপনি বলুন। জি জি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে যে সাবজেক্টটা বলেছে, আপনার এটা অ্যালাউ করা উচিত হয়নি না জেনে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি কিন্তু আগেরটাও জানতাম না, আগের বিবৃতিটা কি ছিল সেটাও জানতাম না। আপনি বলেন কি বলতে চাচ্ছেন প্লিজ। কিন্তু ভেরি আনফরচুনেট থিং হচ্ছে এই যে আমার জানা নাই স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে একটি আনডিসাইডেড ম্যাটারকে, বিতর্কিত বিষয়কে এখানে পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোনো একটি দলকে করে, এটাই বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই আমি মনে করি। এবং এটা মনে হচ্ছে আমার কাছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করেছে। ঘটনাটা যেটা হয়েছে, আমি এখন জানতে চাচ্ছি যে জিসান এখন কোথায় আছে, 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে, এখানে কুমিল্লার পুলিশ জিসানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে না এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন?
এখানে কি কোনো প্লট তৈরি হচ্ছে? সেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করেছে। 2 নম্বর কথা হচ্ছে এই ধরনের এই ঘটনাটি যে ন্যাচারাল হয়েছে, এই ধরনের কোনটা সঠিক এখন এটা ডিসাইডেড হয়নি, এটার কোনো স্টেটমেন্ট আসেনি। 2 নম্বর কথা হচ্ছে এই ধরনের ঘটনা যেগুলো সত্য, প্রতিদিনই নানা ঘটনা ঘটছে, কিন্তু পার্লামেন্টের মধ্যে এটাই আসছে। মাননীয় উপনেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও 300 বিধির উপরে কিছু বলার থাকে না, তারপরে আপনি বলেছেন, অসংখ্য ধন্যবাদ। কন্ডেম করি এবং এই ধরনের ঘটনা আসতে হবে। থ্যাংক ইউ। এবং এটা কোনো প্রমাণিত হয়নি, তার ছবি আমাদের কাছে আছে। ইসলামী ছাত্র শিবির মাননীয় সদস্য আর দলকে এইভাবে পার্লামেন্টে দায়ী করবে, বানোয়াট কথা বলবে এবং ষড়যন্ত্র করবে, এটা তো কোনো পার্লামেন্টে মেনে নেওয়া যায় না। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এটা উইথড্র করা উচিত, অথবা আপনি এটাকে এক্সপ্যান্ড করা উচিত, কারণ এছাড়া ছবি আমাদের কাছে আছে। মাননীয় সদস্য, আপনি একটু বসেন, আমাকে একটু বলার সুযোগ দেন। জি, না, এটা দেখতে খারাপ দেখা যায়, আপনি একটু বসুন প্লিজ, টেক ইউর সিট, বসেন আপনি, আমরা সিস্টেমটা রাখি। মাননীয় সদস্য, আপনিও বসেন। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন, এদিকে যারা আছেন আপনারাও বসুন, বসুন। মাননীয় উপনেতা, আমি কিছু বলতে চাচ্ছি, আমাকে বলার সুযোগ দেন। সবাই বসুন দয়া করে। মাননীয় উপনেতা, আপনি বসুন, সবাইকে বসুন প্লিজ, টেক ইউর সিট এভরিওয়ান। বসেন। আচ্ছা, ঠিক আছে, বসেন, সবাই বসেন দয়া করে। সদস্য, আপনি বসেন। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও বসেন সকলেই। জি, মাননীয় সদস্য, আপনিও দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ, জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? দেখুন মাননীয় স্পিকার, নীল নদের পানি যেরকম নীল না, তেমনি ভাবে দাড়ি টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না মাননীয় স্পিকার। বাজেটে চানাচুরের পুষ্টিগুণ জানা সম্পর্কে একটা যদি কমিটি করার জন্য বরাদ্দ রাখা হতো তাহলে খুব ভালো হতো। চানাচুরের ডিব্বা না, চানাচুরের পুষ্টিগুণ। আমি দেখলাম যে নর্মাল গুগলেই যদি আমরা একটু সার্চ করে থাকি তাহলেই পেয়ে যাচ্ছি চানাচুরের কিছু পুষ্টিগুণ আছে মাননীয় স্পিকার। যে কেউ খুঁজলে পাবে ক্যালোরি প্রায় 500 থেকে 550 কিলো ক্যালোরি, ফ্যাট আছে 35 গ্রাম, প্রোটিন 10 গ্রাম, ফাইবার 5 গ্রাম, সোডিয়াম 800 মিলিগ্রাম প্রতি 100 গ্রাম চানাচুরের মধ্যে। মাননীয় স্পিকার, কেন বলছি জানেন? এই বাজেটটা নাকি চানাচুরের মতো খেতে ভালো লাগে, কোনো পুষ্টিগুণ নাই। তো বিষয়টা আসলে এরকম নয় মাননীয় স্পিকার। তাদের আমার মনে হয় নজিরবিহীন ইতিহাসে এবারকার যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে এই 2026-27 অর্থ বছরের যে বাজেটটা উপস্থাপন করা হলো, 90 থেকে 95% প্রস্তাবনায় নজিরবিহীনভাবে সর্বসম্মতিক্রমে এই ডান বাম দুপাশ থেকে সর্বসম্মতিক্রমে সরকার দল এবং বিরোধী দলের পক্ষ থেকে টেবিল চাপে সেটাকে স্বাগত জানানো হয়েছে মাননীয় স্পিকার। এর বেশি ধন্যবাদ এক কথায় আর কি দিব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরেও আমরা একটু দেখতে পেয়েছি যে বাজেট পরবর্তী বাহিরে কিছু ব্যানার নিয়ে মিছিল হয়েছে মাননীয় স্পিকার। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং সাপ্লিমেন্ট করে আরো অনেক মাননীয় সংসদ সদস্যবৃন্দ মাঝে মাঝে যথার্থই বলেন যে ভেতরে একরকম, বাহিরে গিয়ে কেন যেন একটু অন্যরকম হয়ে যায় মাননীয় স্পিকার। অনেক সময় এরকম হয় মাননীয় স্পিকার, আসলে নদীর উপর ব্রিজ বানাতে হয়। এখন আগেই যদি ব্রিজটা বানায় ফেলে তখন কি হয়, তখন শুকনো জায়গায় নিজে নদী কাটতে লেগে যায়, মানে অযাচিত ব্যাপার স্যাপার আর কি। এখন ব্যানার যদি আগেই বানিয়ে রেডি থাকে কেউ, এখন সেটা নিয়ে একটু ফটো সেশন না করলে কেমন হয়, এরকম হয়ে থাকতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আরেকটা বিষয় একটু লক্ষণীয়ভাবে করতে চাই, যেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সংসদ চলছে।
আমরা একটা জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতামূলক সংসদ এবং জবাবদিহিতামূলক নিজের দলের ভিতরে যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, তারই ফলশ্রুতিতে একটি আত্মসমালোচনা না করলেই নয়। মাননীয় স্পিকার, দেখুন মাননীয় স্পিকার, নীল নদের পানি যেরকম নীল না, তেমনিভাবে দাড়ি টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না। মাননীয় স্পিকার, এরকম বিষয়গুলো আসলে আমরা অবশ্যই এটা অ্যাড্রেস করতে চাই যে আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে আমাদের সম্মান এবং শ্রদ্ধার ব্যাপারে অত্যন্ত সোচ্চার হওয়া উচিত। মাননীয় স্পিকার, এটা আমরা দুঃখের সাথেই বলছি। মাননীয় স্পিকার, ফ্যাক্ট এবং ন্যারেটিভের ব্যাপারে কথা বলেছিলাম, অল্প সময় ছিল, বুঝিয়ে বলতে পারি। আজকে দেখলাম প্রাসঙ্গিকই বিষয়টা উঠে আসলো। আপনার মাথার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। আমরা এমনও দেখেছি, আমরা ইসলামের পতাকা হাতে নিয়ে দেখা গেছে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় ইসলামের পতাকা হাতে নিয়েও শরিয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে অনেক সময় এড়িয়ে যেতে দেখেছি। মাননীয় স্পিকার, কিন্তু ফ্যাক্ট হলো জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লিখে দিলেন সংবিধানে বিসমিল্লাহ। তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব আপনার মাথার উপর রেখেছেন বিসমিল্লাহ। দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ, এটা হলো ফ্যাক্ট। এই বৈশ্বিক পরিস্থিতিতে, এই অবস্থায়ও হিকমা অবলম্বন করার প্রয়োজন পড়ে নাই। মাননীয় স্পিকার, এটাই ফ্যাক্ট। মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, অথচ বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা। মাননীয় স্পিকার, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাননীয় স্পিকার, मैं शायर तो नहीं मगर ए जशी जब से देखा। আর সামনে গেলাম না। মাননীয় স্পিকার, এখানে অনেক সময় শের ও শায়েরির ব্যাপারে কথাবার্তা হয়, তো সেজন্য একটু ছিটে ফোটা টাচ করা। মাননীয় স্পিকার, আত্মসমালোচনার কথা বলছিলাম। আমি শুধু এক পাশে প্রশংসা আরেক পাশে তিরস্কার এরকম করব না। মাননীয় স্পিকার, প্রায় 20,000 কোটি টাকা আমি যে ভুল না শুনে থাকি, যদি তন্দ্রাচ্ছন্ন না হয়ে থাকি, বন্ধ শিল্প কারখানা চালুর ব্যাপারে, বরাদ্দের ব্যাপারে কথা হয়েছে। মাননীয় স্পিকার, তো আমি কিন্তু আমাদের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় এখন উপস্থিত থাকলে ভালো হতো। মাঝে মাঝেই যখন আমার রংপুর সুগার মিলসটা পুনরায় চালুর ব্যাপারে কতটুকু কি অবস্থা হলো, এটা যখন কথা বলি, আমার শ্বশুরবাড়ি এলাকার এমপি সাহেব এবং মাননীয় মন্ত্রী তিনি ডাগর ডাগর চোখে ঠান্ডাভাবে আমার দিকে তাকিয়ে থাকেন। আরেকদিন বলেছিলাম ইতা খিতা খরে বাবা, এই টাইপের একটা কোশ্চেন আর কি ওনার চোখে আমি দেখতে পাই। কিন্তু মাননীয় স্পিকার, এই মৌনতাকে আমি সম্মতির লক্ষণ ধরে নিচ্ছি। এটা করতেই হবে, কারণ এতগুলো টাকা থাকতে মাত্র 100 কোটি টাকারও নিচের বাজেট দিয়েই এই সুগার মিলটি সফলভাবে পুনরায় চালু করা এবং লাভজনক করা সম্ভব। মাননীয় স্পিকার, অনুমোদিত আমাদের গাইবান্ধা ইপিজেড, সেটার ব্যাপারে বাস্তবায়ন প্রক্রিয়া কবে শুরু হবে এবং অ্যাকুইজিশন কবে শুরু হবে, সেই ব্যাপারেও আমরা ছেড়ে কথা বলবো না। মাননীয় স্পিকার, যতই সরকার দলের হয়ে থাকি, যেহেতু বাজেট হয়েছে আমাদের অ্যালোকেশন দিতেই হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ওয়াজিরে খামাখা একজন ছিল, তার সাথে টকশো করতে গিয়ে শুনলাম 8,32,000 কোটি টাকার বাজেট নাকি ছায়া বাজেট করেছেন তারা। বলছিলেন 9,38,000 কোটি টাকা এত বাজেট হয়ে গেল, 5 লক্ষ কোটি টাকা ছিল আসলে বাস্তবিক বাজেট। তো আমি প্রশ্ন করলাম যে 5 লক্ষ কোটি টাকা যদি বাস্তবিক হয়ে থাকে, তাহলে আপনি মিস্টার ওয়াজিরে খামোখা 8,32,000 কেন করলেন? আপনি 5 লক্ষ করলেই পারতেন। তো ছায়া বাজেটটা কিভাবে প্রণয়ন করবেন একটু যদি দিতেন, তাহলে বোঝা যেত আর কি কি অবস্থা। মাননীয় স্পিকার, বাজেটে চানাচুরের পুষ্টিগুণ জানা সম্পর্কে একটা যদি কমিটি করার জন্য বরাদ্দ রাখা হতো তাহলে খুব ভালো হতো। চানাচুরের ডিব্বা না, চানাচুরের পুষ্টিগুণ। আমি দেখলাম যে নর্মাল গুগলেই যদি আমরা একটু সার্চ করে থাকি, তাহলেই পেয়ে যাচ্ছি চানাচুরের কিছু পুষ্টিগুণ আছে। মাননীয় স্পিকার,
যে কেউ খুঁজলে পাবে। ক্যালোরি প্রায় 500 থেকে 550 কিলো ক্যালোরি, ফ্যাট আছে 35 গ্রাম, প্রোটিন 10 গ্রাম, ফাইবার 5 গ্রাম, সোডিয়াম 800 মিলিগ্রাম প্রতি 100 গ্রাম চানাচুরের মধ্যে। মাননীয় স্পিকার, কেন বলছি জানেন? এই বাজেটটা নাকি চানাচুরের মতো খেতে ভালো লাগে, কোনো পুষ্টিগুণ নাই। তো বিষয়টা আসলে এরকম নয় মাননীয় স্পিকার। তাদের কথা অনুযায়ী জি, আপনাকে আর 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে চলে আসছি মাননীয় স্পিকার, যেটা না বললেই নয়। দেখুন মাননীয় স্পিকার, জিয়া রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরবর্তীতে রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে যাবেন এটা বলেছিলেন এবং করেছেন। বীর দর্পে ছুটে চলেছেন। তরুণ যুব সমাজকে নিয়ে খাল খনন থেকে শুরু করে অন্যান্য সমস্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য আনাচে কানাচে ছুটে বেরিয়েছেন। তেমনি ভাবে আমিও মাননীয় প্রধানমন্ত্রীর এই ছুটে বেড়ানো আমাদেরকে সাথে নিয়ে এই কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমি আজকে সকল সংসদ সদস্যের জন্য একটা বিষয় একটু কঠিন করে দিচ্ছে মাননীয় স্পিকার। আমাদের 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনে মাননীয় স্পিকার, আমরা একটা ভলান্টারি বাজেট দিচ্ছি, স্বেচ্ছাশ্রমের বাজেট দিচ্ছি। এই বাজেটের সাথে 2টা খাল খনন প্রকল্প হয়েছে, সফলভাবে চলছে। এই 2টা খাল খনন প্রকল্প শেষ হওয়ার পরে আমাদের গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সব নেতৃবৃন্দ এবং নেতাকর্মীকে সাথে নিয়ে আমরা প্রায় 1 কিলোমিটার একটা দীর্ঘ খাল কোনো বরাদ্দ না নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা সেটা বাস্তবায়ন করবো।